তোমাদের সবাইকে স্বাগতম আমাদের অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পর্ব 8-এ। আজকে আমাদের এই পর্ব 8-এ যারা যারা তোমরা পার্টিসিপেট করেছো, জাকাইয়া নাজ ফ্রম নর্থ 24 পরগনা থেকে, নুপুর ফ্রম বীরভূম থেকে, কোহিনুর ফ্রম পূর্ব বর্ধমান থেকে জন্ম এই প্রোগ্রামে। তো এর যদি আমরা রুলস দেখে নিই, টোটাল 100 নাম্বারের মধ্যে এটাকে জাজমেন্ট করা হয়, ঠিক আছে? টোটাল আমাদের দুজন জাজ রয়েছে এটাকে জাজমেন্ট দেওয়ার জন্য। ওনাদের হাতে রয়েছে 30-30 করে নাম্বার। আর 30 করেছি আমরা ঠিক মানে বিভিন্ন যে সিনেমার টিভির যে চ্যানেলগুলো হয় তাদের সিস্টেমকে ফলো করেছি, যে পাবলিক ওপিনিয়ন অর্থাৎ তোমাদের কবিতা আবৃত্তি মানে জনসাধারণ বা পাবলিকেরা শুনে কাদেরকে বেশি কমেন্ট করছে যে এর কবিতা আমার ভালো লাগলো, ওর কবিতা আমার ভালো লাগলো, সেই কমেন্টের উপর বেস করে আমরা দিই হচ্ছে 30 নাম্বার। আর 10 নাম্বার রয়েছে আমার হাতে, আমি তোমাদের মানে জাস্ট তোমাদেরকে অবজার্ভ করে এই 10 নাম্বার আমি কাউন্ট করি। তো এভাবেই আমাদের অ্যাকচুয়ালি রুলসটা রয়েছে। ওকে, জাকিয়া নাজের কাছে জাস্ট তুমি বলবে তুমি আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ওকে বিকেলবেলা কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারেন আমি কি দিয়ে বসেছি। আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরীয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানিয়ে ভারতবর্ষের আকাশ আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি। ছেড়ে তো আপনাদের একটি দোষ করল, আমাকে ভালোবাসায় তার দোষ। ছেলেটার বাড়িতে আপনারা ঢুকে ছুঁড়লেন, পার্সেল করে ছেঁড়া ছুটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের এই থাকা মানুষ, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, আপনারাই গণতন্ত্রে ভাষণ দেন আর গণতন্ত্রে টুনি চেপে ধরেন। ঠিক আপনাদের আমি কি ছোটবেলায় ঘুরে রাখি সরস্বতী পুজোর ফলকানি, আমি কি ফুলের বারান্দায় বসে রাত জেগে আড্ডা দিই, আমি কি হাসি বানাতে হিন্দু বাবার চরণে রক্ত দিই, ওদের বাড়ির উঠে বসে ওদের ছেলেদের অ আ ক খ শেখাই। আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি, বাংলাই আমার ভাষা। এই ভাষা আমার ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ নেবে। হাওড়া স্টেশনে বসে কারাগারে রবীন্দ্রনাথ বলেছিলেন, ফিরোজা তুমি আমার লাবণ্য, তুমি আমার সৌন্দর্যতা। সেদিন রাত্রে কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আজ আমি জানি না। কিন্তু তারপরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও কোথায় চলে গেল আমি জানতে পারি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি এখন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজোর প্যান্ডেলে, এ বাড়িতে, অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই ফিসফাস, কলেজে ঢুকি ফিসফাস, বাজারে যাই ফিসফাস, যে হাউসিং এ থাকি সেখানে চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটি সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয় বড় না করেন, আকাশের দিকে আপনারা যদি না তাকান, এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে। নমস্কার। ওকে, তোমার আবৃত্তি শোনার পরে আমাদের যেটা মনে হলো
তুমি শুধু তোমার কবিতার মধ্যে একটা বাস্তব জিনিসকে তুলে ধরোনি, সেখানে রয়েছে অসংখ্য বাস্তব চিত্র, যেটা আমাদের সমাজের মধ্যে মধ্যে সাথে সাথে আমাদের ভারতের যে ইলেকশন সিস্টেম, যে পরিস্থিতি হয়ে গেছে এখন বর্তমান সময়ে, সেগুলা তুমি নিখুঁতভাবে তুলে ধরেছো। ওকে, দেখা যাক আমাদের জাজেরা তোমার এই আবৃত্তির জন্য কত। নূপুর মুখার্জির কাছে তুমি তোমার কবিতা আবৃত্তির আগে জাস্ট 4 লাইনে তোমার থিম বলবে, তারপরে আবৃত্তি শুরু করবে। আমার কবিতাটা হচ্ছে অবশ্যই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা কবিতা, এবং বেশ কয়েকদিন হলো, 3 থেকে 4 দিন হলো রথযাত্রা পেরিয়ে গেছে। অর্থাৎ যেটা অলরেডি আমরা বলতে পারি যে রথযাত্রা মানেই আমাদের বাঙালিদের কাছে, মানে সমস্ত বলতে পারি গোটা ভারতবাসীর কাছে কিন্তু শারদীয়ার আগমন। মানে রথ মানেই আমাদের কাছে একদম মানে পুজোর ভাব একটা চলেই এলো। সেটা তো যা ধর্ম সমস্ত মিলিয়ে আমাদের এই পুজো হয়, তো সেটার উপরেই নির্ভর করে। এবং কবিতাটা যদি বলি তো রবীন্দ্রনাথ ঠাকুর রথযাত্রা কবিতাটার মাধ্যমে একটা গল্পকে তুলে ধরেছেন, ঠিকই, কিন্তু তার মধ্যে একটা মানে রয়েছে যে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে এখানে তিনি শুধুমাত্র রথযাত্রাকে তুলে ধরেছেন, কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে, উচ্চ শ্রেণীর মানুষের কাছে তারা বলেছে আর্থিক দিক অবশ্যই তারা ঠিক কিভাবে রথটাকে বা যে কোনো একটা অনুষ্ঠানটাকে কিভাবে তারা পালন করে বা কিভাবে তাদের কাছে সেটা কতটা আনন্দ দেয়। আবার যারা আর্থিক দিকভাবে দুর্বল তাদের কাছেও একটা অনুষ্ঠান ঠিক কিভাবে আমাদের জীবনে আসে বা তারা ঠিক সেভাবে কিভাবে পালন করে, এটার মাধ্যমে একটা কবিতা কিন্তু অবশ্যই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রথযাত্রা, এবং যাকে ছাড়া আমরা অবশ্যই চলতে পারি না। আমাদের শিরায় মজ্জায় রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে ছাড়া আমরা কোনোভাবেই চলতে পারি না। তো এটা নিয়ে আজকে আমার কবিতা স্টার্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রথযাত্রা। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বলে চলো রথ দেখতে যাই। রাজা বলে আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাহী সাথে। দাস দাসী দলে দলে পিছে পিছে চলল, কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ছাতার কাঠি কুড়িয়ে আনা তার হাত। সর্দার এসে দয়া করে তাকে বলে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোড় করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সে দুঃখী যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোড় করে বলল, কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছতে এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বলে, ভয় করে তোর রাজার সঙ্গে চলবি? সে বললে, সর্বনাশ, রাজার পথে আমার পথ। মন্ত্রী বলে, তবে তোর বাল, তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বলে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসে। মন্ত্রী হেসে বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটো সূর্যমুখী ফুটে আছে। নমস্কার। ওকে নূপুর, তুমি যেভাবে তোমার এই কবিতাটি তুমি রিপ্রেজেন্ট করেছো সত্যি নাম করার মতো। তার সাথে সাথে আমরা যে কথাটা বলবো রথযাত্রা, অর্থাৎ যেটা তুমি বললে, অ্যাকচুয়ালি আমাদের দেশের যদি আমরা বিউটি জিনিসটা দেখি, এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, তবু দেখো বিবিধের মাঝে আমাদের মিলন মহান। অর্থাৎ আমরা বিভিন্ন রিলিজিয়নের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন ড্রেসের মানুষ থাকলেও আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভারতীয় বলে একটা আমাদের গর্ববোধ হয়। আমাদের একটা মানুষকে আর একটা মানুষের বাইরে দেখলে একটা মানে ভালোবাসা জন্মে ওঠে তাদের প্রতি।
তো সত্যি খুব সুন্দর তুমি তোমার আবৃত্তিটা করেছো। চলো আমরা নেক্সট চলে যাই আমাদের নেক্সট প্রতিযোগীর কাছে। কোহিনূর, তুমি সবাইকে আমার সালাম এবং নমস্কার জানাই। আমি আজকে কবিতা সিংহ রায়ের একটি পাঠ করতে চলেছি। তো মেয়েরা যে আগে কিভাবে অত্যাচারিত হতো বা তাদেরকে পড়াশোনা করানো হতো না, সেটা আমাদের সবারই মোটামুটি জানা আছে। কিন্তু আজ তো মেয়েরা অনেক দূরে গিয়েছে, বাট অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই এখনো পর্যন্ত কিন্তু কোনো বাড়িতে মেয়ে জন্ম হলে পরিবারের মুখে একটা কালো ছায়া এসে পড়ে। আর মানে এই যে তার সত্ত্বেও মেয়েরা যে এত দূর এগিয়েছে, তার জন্য তো অনেকেই অনেক যুদ্ধ করেছেন, যার জন্য আমরা এত দূর এগিয়ে এসেছি। তো এইরকম বিষয়ের উপরে একটা কবিতা সিংহ রায়ের লেখা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই জ্যোতিষীর থেকে বলি, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা হয়েছে না তার নিজের জন্য না, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেন কেউ। আমি যে জন্ম থেকে বিবাহের জন্য প্রদত্ত, যার বাইরের চেহারা চোখ নাক মুখ ত্বক চুল রং নিয়ে কেবল দরবশা, কালো না ফর্সা কালো, লম্বা না বেটে কুটকুটে না টানা টানা, যার মাথার বাইরের জন্য সকলের ভাবনা, মাথার ভিতরটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। একাদশীর দিন অবুঝ দশমী বালিকার তৃষ্ণার আটক ঘরের মাঠে লিহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে রক্ত শূন্যতায় মুগ্ধ হয়ে পড়েছি শিক্ষাকার, জ্বলে পুড়ে মরেছি জ্যোতিরাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে। আমি বুঝতে পারিনি আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানানগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবেন ওটা কবিতা হয়নি, গদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে একবিংশ শতাব্দীর সীমানায় এসে ওই পুরুষ শাসিত পৃথিবী বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনে এসেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, আমাকে হাত দিলেও তার লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি তাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ক্লান্ত লাগছে, ইচ্ছে করছে না, আছে না আর ছিল না। আমি সেই মেয়েটি খেলার জন্য তার হাতে তুলে দেওয়া হয়েছিল পুতুলের আদর পাওয়ার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে গত 15 শতাব্দীতে 5 বছর বয়সে মারা দিল গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছি গর্ভিণী। আমি সেই যে দেখেছি নারী কেমন করে নিচক নিয়ে ছেড়ে বলে যায়, জোরে উল্টো দিকে হেঁটে যায় সকল সামগ্রী দিন, শিক্ষার যে উজ্জ্বলতায় ব্যানার সারের বুদ্ধির যে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারে হীরা মারনা। আমি সেই মেয়েটি, জানেন আমি সেই মেয়েটি যে জীবনে কয়েকটা বছর কেবল ভুলের পর ভুল পুনরাবৃত্তি ভুল করে চলেছি। অন্ধকারে পৃথিবী ফিরতে পারি না বলে কি আমি অপমানের জ্বলন্ত কয়লার প্রতি হেঁটে যেতে চাই, যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই সব অবিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে, যারা 19 শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের শিখা জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্মান্তরের দরজা খুলে দিয়েছে। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপাটিতে সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসী চরবচৈত্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দেশাদিনের ওই মহান আগুন,
আমি সেই মেয়েটি, আমি সেই মেয়েটি। আপনারা আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন। ধন্যবাদ। ওকে কোহিনূর, তুমি যেভাবে আরেকটি বাস্তব চিত্রকে তুলে ধরেছো আমাদের সমাজের, সত্যি দারুণ, নাম করার মতো। আর বলার ভঙ্গিমাও তোমার দারুণ হয়েছে এই আবৃত্তি প্রতিযোগিতায়। তো ফার্স্ট অফ অল আমি কিছু কথা বলে নিই তোমার এই কবিতাকে বেস করে। অ্যাকচুয়ালি এই যে চিন্তা ভাবনা, এই যে মেসেজ, যেটা আমাদের আগের মানুষের মধ্যে বেশি ছিল, কিন্তু এখন আমাদের সমাজটা অনেকটাই উন্নতি হয়েছে, তাই এই সমস্ত জিনিসগুলো ততটা আর ম্যাটার করে না। তবুও কিছু কিছু মানে বিশেষ করে গ্রাম্য এলাকার কথাগুলো যদি আমরা বলি, তবুও এই চিন্তা ভাবনা এখনো আছে। মেয়েরা বড় হবে, বিয়ে দেবো, পরের বাড়িতে গিয়ে সংসার করবে। কিন্তু এরকম চিন্তা ভাবনা আমাদের সমাজের মানুষের যদি থাকতো, তাহলে কল্পনা চাওলার মতো একজন মহাকাশচারী মেয়েকে আমরা পেতাম না, সানিয়া মির্জার মতো একজন টেনিস তারকা আমরা পেতাম না, সানিয়া নেওয়ালের মতো একজন বিখ্যাত স্পোর্টস মেয়েকে আমরা আমাদের সমাজে পেতাম না। আর তার সাথে সাথে আমি একটা কথা আর বলে দিই যে আমাদের দেশ শুধুমাত্র ছেলেরাই উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে না, কারণ মেয়েদের সঙ্গে কম্বাইন করে দুজনেই যদি এই দেশকে আগিয়ে নিতে যেতে চেষ্টা করে, তাহলে আমরা যেটা 1 বছরে করতে পারবো সেটা আমরা 6 মাসের মধ্যে কমপ্লিট করে নিতে পারবো। তো এই সমস্ত কথাগুলি এখন অনেকটাই মানুষ সচেতন হয়েছে, আরো সচেতন হওয়া দরকার, বিশেষ করে গ্রাম্য এলাকায়, সাথে সাথে আরো অন্যান্য যে জায়গাগুলো রয়েছে। তো আমাদের আবৃত্তি প্রতিযোগিতার পর্ব 8 এতদূর পর্যন্তই ছিল। চলো আমরা এবার রেজাল্ট দেখে নিই। আমাদের পর্ব 7-এ টোটাল 3 জন পার্টিসিপেট করেছিল, অনন্যা কুমার, ঋষি মুখার্জি, অভিপ্সা চৌধুরী। ওকে, তো তোমরা মেবি তাদের আবৃত্তি প্রতিযোগিতা দেখেছো। তো আমরা জাস্ট, তারা এক্সাইটেড অবস্থায় রয়েছে, 3 দিন ধরে মেসেজ করছে, স্যার আমি কি হলাম, প্রথম হলাম, দ্বিতীয় হলাম, নেক্সট রাউন্ডে যেতে পারলাম কিনা। তো আমাদের রুলস অনুসারে প্রথম স্থান আর দ্বিতীয় স্থান অধিকারীদের আমরা নিয়ে যাব নেক্সট রাউন্ডে, মানে সেকেন্ড রাউন্ডে। আবার আমরা সেকেন্ড রাউন্ডে করাবো 4 জন করে, তারপরে আমরা থার্ড রাউন্ড করাবো। এভাবে আমরা একজন মানে প্রখর প্রতিভা সম্পূর্ণ সেই আবৃত্তি প্রতিযোগীটিকে বার করার চেষ্টা করছি, বা তার একটা অ্যাচিভমেন্ট দেওয়ার চেষ্টা করছি, তাকে কিছু অ্যাওয়ার্ড দেবো আমরা। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের বলে দিই, প্রথম স্থান অধিকার করেছে অভিপ্সা চৌধুরী, যিনি 90 মার্কস পেয়েছেন আউট অফ 100 এর মধ্যে। অসাধারণ পারফরমেন্স করেছেন, দুর্দান্ত মেয়েটি বলেছেন। মেয়েটির বয়স মেবি 7 ইয়ার্স অর 8 ইয়ার্স, কিন্তু এত সুন্দর হারে তিনি আবৃত্তি রিপ্রেজেন্ট করেছেন, সত্যি ফার্স্ট হওয়ার মতো। নেক্সট আমি চলে যাই অনন্যা কুমার আর ঋষি মুখার্জি। এই দুজনে খুব দারুণ বলেছে, আবৃত্তি করেছে, কিন্তু জাস্ট অল্প একটু ভুলের কারণে বা অনন্যা কুমার তার তুলনায় বেশি ভালো বলার জন্য অনন্যা কুমার পেয়েছে 84 মার্কস আর ঋষি মুখার্জি পেয়েছে 82 মার্কস। তাই অনন্যা কুমার পেয়েছে সেকেন্ড স্থান অধিকার করেছে, আর ঋষি মুখার্জি যিনি তৃতীয় স্থান অধিকার করেছে পর্ব 7-এ। তাই আমরা অ্যানাউন্স করছি অনন্যা কুমার আর অভিপ্সা চৌধুরীকে আমরা সেকেন্ড রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য। তো জাস্ট তোমাদের কাছ থেকে কেমন লাগলো আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করে, জাস্ট 2 কথায় বলে আমরা শেষ করবো আমাদের এই প্রোগ্রামটি। প্রথমে জাকিয়া নাচ, তুমি বলো কেমন লাগলো? হ্যাঁ, আসলে আজকে এত নেটওয়ার্ক সমস্যা বারবার কেটে যাচ্ছে, যাই হোক, তবে হঠাৎ যখন ফোন এসেছিল আমাকে, তখন আমি ভাবলাম যে ভালোই হবে একটা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, এবং সত্যি বলতে আমার কোনো প্রস্তুতিই ছিল না, জাস্ট উঠলাম আর বসে পড়লাম, এমন একটা ভাব। যাই হোক, কিন্তু সত্যি খুব ভালো লেগেছে, এবং বাকিদের কাছ থেকে এমন সুন্দর সুন্দর আবৃত্তি শোনার সুযোগ পেলাম, ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। হ্যাঁ, আমি জাকিয়ার কথা ধরেই বলবো যে ফোনটা আসার পর, মানে অনেকদিন আগে আমরা ফিল আপ করেছিলাম, তো ফোনটা আসার পর আমি একটু চমকে গেছিলাম যে হঠাৎ করে। তো আমি কখনোই বলবো না যে আমার প্রস্তুতি ছিল না, কারণ আমাকে এটা নিয়ে চলতে হয়। তো মোটা কথা খুব ভালো লাগলো, অবশ্যই ভালো লাগলো, এবং একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে মানে আবৃত্তিটা এখনো প্রতিটা মানুষ খুব ভালোবাসে, মানে নাচ গান এগুলো মানুষের কাছে খুব কমন বিষয়। এবং আরেকটা জিনিস হচ্ছে আবৃত্তির জিনিসটাকে সবাই ভাবে যে হয়তো হঠাৎ করে শিখে নেওয়া যায়, এর জন্য কোনো টিচারের দরকার হয় না, যে কেউ আবৃত্তি করতে পারে, কিন্তু এটা নয়, এটা কিন্তু ভুল ধারণা। অবশ্যই শখে এখন ইউটিউব দেখে সবাই সবকিছু করতে পারে, ইউটিউব দেখে যদি নাচ তোলা যায়, গান তোলা যায়, আবৃত্তি কেন তোলা যায় না, অবশ্যই তোলা যায়। কিন্তু এখন অবধি যে আবৃত্তিটাকে সবাই এত প্রেফারেন্স দেয়, এখন অবধি যে
এত সবাই ভালোবাসে, এটা ভেবে কিন্তু খুব ভালো লাগছে। মানে নাচ গানের সঙ্গে পাল্লা দিয়ে মানুষ আবৃত্তিটাকেও যে সমান জায়গায় রেখেছে একজন টিচার হিসেবে, এবং সর্বোপরি এখনো অব্দি আমি স্টুডেন্ট, কারণ শেখার কখনো শেষ হয় না। টিচার হলেও তিনি সবসময় স্টুডেন্ট থাকেন এবং আমি এখনো শিখি সবার কাছ থেকে। তো আমার এত ভালো লাগলো এখন অব্দি আবৃত্তিটা সবাই এত ভালোবাসে এবং এত সবাই মন থেকে করে বলে খুব ভালো লাগলো। এবং অবশ্যই এই প্রোগ্রামে যোগদান করে আমি বহুদিন থেকে স্টুডেন্টদেরকেই পার্টিসিপেট করে, আমিও অনেকদিন অংশগ্রহণ করিনি প্রতিযোগিতার মধ্যে, তো এতদিন পরে আমিও অংশগ্রহণ করে সত্যি খুব ভালো লাগলো আর কি। তো ধন্যবাদ আপনাদের তিনকে অবশ্যই। ওকে, আমি ওরকম হঠাৎই ফোনটা পেলাম যখন আমি তো বুঝতেই পারিনি যে এটা কোথা থেকে ফোনটা এসেছে। প্রথমে একদম কনফিউজ হয়ে গেছিলাম, তারপর বুঝতে পারলাম। এবার আমার তো কোনো এরকম প্রিপারেশন ছিল না। এমনি হ্যাঁ, রোজই আমি মানে একটা করে নিয়ে কবিতা পড়তে থাকি, সেই যত প্রেসারই আমার থাকুক। আর আজকে হঠাৎ করে এলো, তো ভাবলাম ঠিক আছে ভালোই হবে। আর মানে এরকম লাইভ হওয়ার জন্য আরেকটা যেটা জিনিস, এই যে সবসময় দেখতে পাচ্ছি সবাইকে বা সবার কথাগুলো শুনতে পাচ্ছি, সবার বলার স্টাইল জানতে পারছি, মানে নিজের একটা খুব ভালো লাগছে। আর অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে যে একটা এরকম ভাবে করার জন্য। ধন্যবাদ, খুবই ভালো লাগছে। ওকে, তো যেটা কথা যে এরকম আবৃত্তি অ্যাকচুয়ালি জিনিসটা আমরাও বুঝতে পারছি যে লেন্দি হয়ে গেছে এই প্রোগ্রামটা, কিন্তু মানে একটা ভালো জিনিসের জন্য কিন্তু একটা সময় দরকার, যে কোনো ভালো জিনিসের জন্য একটা সময় দরকার হয়। তো এবার এমন প্রোগ্রামটা এমন সিস্টেমে করা যেত যে সবার মানে ভিডিও নিয়ে জাজ দেখে জাস্ট একটা ডেডলাইন করে দিত, কিন্তু এতে একে অপরের সঙ্গে আমরা ইন্টারাক্ট হতে পারতাম না। একে অপরের সঙ্গে লাইভ যে একটা কম্পিটিশন সেটা কিন্তু হতো না। স্কুল লেভেলে যখন স্কুল খোলা থাকে তখন স্টেজে দাঁড়িয়ে সবার সামনে কবিতা বলা, আর ওই রুমের মধ্যে একাই বাবা মা পাশে ফ্যামিলির সঙ্গে বলে ভিডিও পাঠানো, এটার মধ্যে একটা তফাৎ আমরা খুঁজে পেয়েছি। তাই এই ডিসিশনটা নিয়েছি আমরা গুগল মিটেই করাই লাইভ সবার সামনে। একজন অর্গানাইজার থাকবে, সাথে বাকি যে আমাদের প্রতিযোগীরা থাকবে। তো এই জন্য সিস্টেমটা করা হয়েছে। তো আমাদের এই ধরনের কবিতা আবৃত্তি এটা চলবে কিছুদিন, হয়তো মেবি লাগবে, কারণ যেহেতু সবাই রেজিস্ট্রেশন করেছে, ইভেন কি বাংলাদেশ থেকেও রেজিস্ট্রেশন করেছে। তো এখন সেটাই নিয়ে আমাদের মাথা ব্যথা, তাদের সঙ্গে কন্ট্যাক্টটা করবো কিভাবে। তো তাদের হোয়াটসঅ্যাপ তো আর যুক্ত হওয়া যাচ্ছে না, দেখা যাক কিভাবে করা যায়। তো আমরা তাদেরকেও নিয়ে আসবো তোমাদের সামনে। তো ফার্স্ট অফ অল আমি যে কথাটা বলবো যে তোমরা অবশ্যই আমাদের এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। লাইভ কুইজ ফেসবুক পেজ, কন্টেম্পোরারি স্পিচ বলে ফেসবুক পেজ আছে, সেটাকে তোমরা যদি লাইক করো তাহলে আমাদের এই পরবর্তী আপডেটগুলো পাবে। সাথে সাথে 444 লাইভ কুইজ টিম বলে আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে তোমরা যদি যুক্ত হও তাহলে অবশ্যই প্রত্যেকটা এপিসোড তোমরা দেখতে পাবে। এরপরে আরো বিভিন্ন পর্বগুলো আসবে, এবং তোমরা আমাদের গ্রুপে যদি জয়েন হয়ে থাকো তাহলে পরবর্তী ইনফরমেশনগুলো আরো অবশ্যই অতি সহজে তোমরা পেয়ে যাবে। আর তোমাদের থাকলো রেজাল্ট তোমরা নেক্সট পর্বে তোমাদের দুজন যাবে পেয়ে যাবে। ওকে, তো অসংখ্য ধন্যবাদ তোমাদের তিনজনকে আবার আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য। তোমরা সবাই বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, থ্যাংক ইউ।